সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে অঘোষিতভাবে যুদ্ধবিরতি চললেও ইরান বলছে হরমুজ প্রণালীতে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তার মানে হরমুজ প্রণালী যে বন্ধ আছে বন্ধই থাকবে, আমেরিকার জন্য খুলবে না এবং ইরানের মতো করে চলতে হবে, এর বাইরে কোনো কথা নেই। অর্থাৎ হরমুজ প্রণালী যুদ্ধের আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর যাবে না। এপাশে বিভিন্নভাবে আমেরিকার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতি শান্তি আলোচনা চালাচ্ছে, ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হচ্ছে এই ধরনের কোনো উদ্যোগের সাথে ইরান নেই। শুধু তাই না, ইরান বলেছে যে নতুন কোন রকমের যদি হামলা হয় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এদিকে মার্কিন প্রশাসন, বিশেষ করে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগন, ইরানের সাথে যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের কথা যা বলছিল আজকে তার চেয়ে অনেক বেশি বলতে বাধ্য হয়েছে। সিএনএন এই খবর দিচ্ছে নতুন আহত সেনার সংখ্যা বলছে 624 জন। এর আগে 400 সামথিং দেখানো হচ্ছিল, আজকে হঠাৎ করে 624 বেড়ে গেছে। সিএনএন প্রশ্ন তুলেছে হঠাৎ করে কিভাবে বাড়লো এবং এখনো প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে কিনা সেই সন্দেহ কিন্তু জোরালো। এপাশে তুরস্কের জন্য একটা বিপর্যয়ের দিন ছিল গতকাল। সৌদি আরব থেকে তুর্কি নির্মিত বাইরাক্তার আকিঞ্চি ড্রোন ইয়েমেনে গোয়েন্দা বৃত্তির জন্য পাঠানো হয়েছিল। ইয়েমেনিরা একেবারে সাধারণভাবে সেই ড্রোন ভূপাতিত করেছে, যে ড্রোনের দাম 25 থেকে 30 মিলিয়ন ডলার, অনেক অনেক টাকা দাম। এরপরে আরো দুটি ঘটনা আছে, দুটি জাহাজ ডুবির ঘটনা আছে তুরস্কের। গতকাল তুরস্ক একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে। এবার সে কাস্পিয়ান সাগরে ইরানের যে বাণিজ্যিক জাহাজে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে তো কড়া প্রতিবাদ জানানো হয়েছেই। কাস্পিয়ান সাগর তীরবর্তী তুর্কমেনিস্তান, তাদের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে কাস্পিয়ান সাগর শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের এই সাগর, এখানে এই ধরনের হামলা গ্রহণযোগ্য না। তো সুপ্রিয় দর্শক, এই যে বেশ কয়েকটি বিষয় বললাম, এই বিষয়গুলো নিয়ে ছোট ছোট করে আলোচনা করব। আপনারা আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম বলি, ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে বিভিন্ন সূত্র থেকে বা আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন কায়দায় ইনিয়ে বিনিয়ে যে দাবি করা হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনা চলছে, যুদ্ধবিরতির আলোচনা চলছে, প্রকৃতপক্ষে এই ধরনের কোনো আলোচনায় ইরান যুক্ত হয়নি, ইরান নেই, ইরান এই ধরনের কোনো আলোচনা করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ইরান সরকারের পক্ষ থেকে একেবারে পরিষ্কার করে বলা হলো যে এই ধরনের আলোচনায় নেই। যুদ্ধ অঘোষিতভাবে আমেরিকা বন্ধ করেছে। ইরান বলছে যে তারা যুদ্ধ শুরু করেছে, কিন্তু যুদ্ধ এখানেই শেষ না। যুদ্ধ কবে, কখন, কিভাবে শেষ হবে সেটা সিদ্ধান্ত নেবে ইরান। অর্থাৎ ইরান তার মতো করে একটা পর্যায়ে গিয়ে শেষ করবে যুদ্ধ, কারণ ইরানের মনে অনেক দুঃখ, ব্যথা, বেদনা, ক্ষোভ, অনেক কিছু আছে। ইরান অনেক কিছু হারিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বহু বেসামরিক নাগরিককে হারিয়েছে যাদের কোনো অপরাধ ছিল না এই যুদ্ধের ব্যাপারে। অতএব ইরান কবে, কখন, কিভাবে প্রতিশোধ দেবে আর কবে, কখন, কিভাবে যুদ্ধ শেষ করবে সেই সিদ্ধান্ত ইরানের পক্ষ থেকে আসবে। ইরান আরো বলেছে যে যখনই তেলের দাম বেড়ে যায় তখনই ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি আলোচনায় বসার ব্যবস্থা করে। আমরা তার এই চালাকি, তার এই কৌশল আমরা বুঝি, এই সমস্ত আলোচনা এখন আর হবে না। পাশাপাশি ইরানের সামরিক বাহিনী একদম সুস্পষ্ট করে বলেছে যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে, ফাইন, কিন্তু নতুন করে যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। এই কথা কেন বলছে ইরানের পক্ষ থেকে? এই কথা ইরানের পক্ষ থেকে সামরিক বাহিনী বলছে এই কারণে যে বিভিন্ন জায়গায় খবর আসছে, এমনকি ইসরায়েলের গণমাধ্যমে, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল মঙ্গলবার 28 জুলাই আমেরিকা সফরে যাবেন এবং আমেরিকায় যাওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করবেন। সেই মিটিংয়ে হয়তো এমন সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে
যে আমেরিকা ইসরায়েল দুই দেশ মিলে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে, এবং ওই যে বড় হামলা চালাবে বলে আমেরিকা প্রস্তুতি নিয়েছে, সেই হামলার কথা বলা হচ্ছে যে হামলা আবার হতেও পারে ইরানের বিরুদ্ধে। এই জায়গায় ইরানের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে যে আমেরিকা যদি নতুন করে ইরানের বিরুদ্ধে কোন রকমের হামলা চালায় তাহলে তার পরিণত হবে ভয়াবহ। আজকেই এখনই সিএনএন এর ওয়েবসাইটের লিড নিউজ হচ্ছে যে ট্রাম্প মুখে সমস্ত কথা বলছেন ঠিকই, কিন্তু তিনি যে কাজ করতে যাচ্ছেন সেই জায়গায় অর্থাৎ প্রতিটি বাঁকে বাঁকে তার জন্য বিপদ আসছে। যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার কোনো কৌশল তার কাছে নেই। এটা আমার কথা না, এটা মার্কিন গণমাধ্যমের কথা। আর এই যে ক্ষেপণাস্ত্র কমে গেছে, অস্ত্র কমে গেছে, এটা আমি বলছি না, মার্কিন গণমাধ্যমে সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, এই সমস্ত বড় বড় বিখ্যাত পত্রিকা তারাই বলেছে। অতএব ডোনাল্ড ট্রাম্পের হাতে বা আমেরিকার হাতে কতটুকু অস্ত্র আছে আর কতটুকু নেই তাদের গণমাধ্যমের খুব ভালো করে জানার কথা। তাদের গণমাধ্যমে এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছে তার অনেক কিছু তো ঠিক। যেমন এই যে হতাহতের কথা, মার্কিন গণমাধ্যমে বহুদিন ধরে সন্দেহ প্রকাশ করে আসছে। তারা বলছে যে পেন্টাগন বা যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ যে বলছে এতজন সেনা নিহত হয়েছে আর এতজন আহত হয়েছে, কিন্তু প্রকৃত সংখ্যা, হতাহতের সংখ্যা এর চেয়ে আরো অনেক বেশি। এখন আজকে যে তারা নতুন করে আপডেট করলো হতাহতের সংখ্যা, তাতে বলেছে নিহত 18 জন আর আহত 624 জন, কিন্তু সিএনএন এখানে বলছে যে এই সন্দেহ ব্যাপক জোরালো, যে এই সংখ্যা আরো বেশি হবে প্রকৃত সংখ্যা। এখন এখানে আমি আর একটা প্রশ্ন তুলে দিই, যখন 624 জন আহত তখন মাত্র কি 18 জন নিহত হয়? বহু গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে আমেরিকার এই হতাহত অর্থাৎ নিহত এবং আহত মার্কিন সেনা সংখ্যা কমিয়ে বলছে। এই ব্যাপারে তারা সন্দেহ প্রকাশ করেছে, এবং তাদের সন্দেহ তো অমূলক নয় যে আজকে হঠাৎ করে এতজন বেড়ে গেল কি করে আহত সেনার সংখ্যা। অনেক তথ্য আছে যে তথ্য আসলে আমেরিকা গোপন করছে। তাদের পরিস্থিতি আসলে যথেষ্ট নাজুক। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকায় যাওয়ার পরে যদি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা এবং বড় যুদ্ধ শুরু করার চিন্তা করতেই পারে, এবং এমন আশঙ্কা কিন্তু কম না। যদি করে তাহলে পরিস্থিতি আসলে খারাপ হবে। এবং আমি সবসময় বলছি, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি আমেরিকার, তাতে সম্ভবত তাদের আর এই সমস্ত ঘাঁটিতে টিকে থাকার অবস্থা নেই। এরপরেও যদি তারা নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে যথেষ্ট আশঙ্কা আছে আমেরিকার ঘাঁটিগুলোর আরো খারাপ অবস্থা, এবং একদম মানে পতন বলতে যা বোঝায় তাই হওয়ার আশঙ্কা আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণে আসে। ইরান আরেকটি ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের যে অবস্থান ছিল তাই আছে, এতে পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ইরান বলেছে কি যে হরমুজ প্রণালী আমাদের, এটা আমরা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবো, টোল নেবো কি নেবো না সেটা আমরা সিদ্ধান্ত নেবো, কোন পথে জাহাজ চলাচল করবে সেটা আমরা ঠিক করে দেবো, এর বাইরে কোনো কথা হবে না, এখানে কর্তৃত্ব নেতৃত্ব আমাদের হাতে থাকবে। এই জায়গা থেকে ইরান সরেনি, বলছে যে আমাদের অবস্থান ঠিক আছে। এবং হরমুজ প্রণালী একেবারে নির্দ্বিধায় সবাই যাতায়াত করতে পারবে, গড়ের মাঠ ওপেন টু অল, নো, এরকম থাকবে না। বলেছে যে যুদ্ধের আগে হরমুজ প্রণালী যেমন ছিল তেমন আর কখনো কোনোদিন হবে না। এবং এখানে কার জাহাজ যাবে, কোন জাহাজ কত টোলে যাবে, কোন পথে যাবে, সমস্ত সবকিছু ইরান নির্ধারণ করবে বলছে। সাম্প্রতিক দিনের যে যুদ্ধটা, এই যুদ্ধটা কিন্তু বেসিক্যালি হরমুজকে কেন্দ্র করে। হরমুজ প্রণালী দিয়ে ইরান বলেছে যে এই রুটে জাহাজ চলাচল করবে, আর আমেরিকা বলছে যে না, এই আর একটা ওমান উপকূলের দিকে একটা রুট, বলছে যে এই রুটেও জাহাজ চলাচল করবে। সেখানে মাইন পেতে রেখেছে ইরান, গেলে জাহাজ গেলে কোনোটা মাইনে বিস্ফোরণ হচ্ছে, আর কোনোটার উপর ইরান হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা। আমেরিকা সে সমস্ত জাহাজের নিরাপত্তা দিতে পারছে না, ফলে হরমুজ প্রণালী কোনো মতেই সিকিউর না। এখন ইরানের কথা মতো চললে সিকিউর, না চললে সিকিউর না। ইরান যে পথে চলতে বলছে জাহাজগুলোকে, সেই পথে গেলেই শুধুমাত্র জাহাজ নিরাপদে যাওয়া আসা করতে হচ্ছে, এছাড়া না। অতএব হরমুজ প্রণালী এলাকায় ইরানের কর্তৃত্ব এই মুহূর্তে চ্যালেঞ্জ করে আমেরিকা যে নতুন কিছু একটা করবে, এখনো পর্যন্ত এরকম অবস্থা হয়নি। এরকম অবস্থা হবে কিনা সেটাও একটা প্রশ্ন। এর মধ্যে হরমুজ প্রণালীতে গতকাল তুরস্কের একটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস হয়েছে। এপাশে সৌদি আরবের কাছে তুরস্ক বাইরাক্তার আকিঞ্চি নামে খুব দামি মূল্যবান ড্রোন বিক্রি করেছিল। সেই ড্রোন ইয়েমেনের আকাশে গোয়েন্দা বৃত্তি করতে গেছে আল জাওয়াব প্রদেশে। সেখানে ইয়েমেনের হুতি যোদ্ধারা বা সেনারা তারা খুব সাধারণভাবে সেই ড্রোনকে ভূপাতিত করেছে। এই ড্রোনটার দাম হলো 25 থেকে 30 মিলিয়ন ডলার, তার মানে 2.5 কোটি থেকে 3 কোটি ডলার।
অনেক টাকা দাম এবং বেশ বড়। 1500 কেজি বিস্ফোরক বহন করতে পারে এই ড্রোন। 1500 কেজি মানে 1.5 টন, 37.5 মণ। আর 24 থেকে 30 ঘন্টা একটা আকাশে উঠতে পারে 40,000 ফুট উচ্চতা। অনেক উপর দিয়ে এই ড্রোন উঠতে পারে, খুব আকারে বড় ড্রোন। সেই ড্রোন ভূপাতিত করেছে। তুরস্কের জন্য এটা একটা সেটব্যাক, একটা দুঃস্বপ্নের দিন, খারাপ সময়। আরেকটা ঘটনা ঘটেছে কৃষ্ণ সাগরে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ গিনি বিসাউয়ের পতাকা বহন করছিল, হয়তো কোনো পণ্য নিয়ে ওই জাহাজটা যাচ্ছিল কৃষ্ণ সাগর দিয়ে। বলা হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই জাহাজ ডুবে গেছে এবং বেশ কয়েকজন নাবিক হতাহত হয়েছে। রাশিয়া বলছে যে আমাদের ক্ষেপণাস্ত্রে এই ধরনের ঘটনা ঘটেনি, বাট কৃষ্ণ সাগরে তুরস্কের একটা জাহাজ ডুবে গেছে, এটা বাস্তব কথা। তার মানে গতকাল তুরস্কের জন্য ভারী খারাপ সময় গেছে। হরমুজ মরুতে জাহাজ বিধ্বস্ত, কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ ডুবে গেছে, আর ইয়েমেনের আকাশ থেকে তুর্কি নির্মিত সৌদি আরবের মালিকানাধীন ড্রোন বিধ্বস্ত। তুরস্কের জন্য কোনো খবরই ভালো ছিল না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আসলে সিএনএন যে খবর দিচ্ছে হঠাৎ করেই আমেরিকার প্রতিরক্ষা দপ্তর বা যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগন তারা বলল যে 624 জন আহত হয়েছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে, হঠাৎ করে বেড়ে গেল। তারপরেও তারা বলছে যে মার্কিন সেনা যে নিহত হয়েছে এবং আহত হয়েছে এই সংখ্যা এখনো কমিয়ে দেখা হচ্ছে বলে যথেষ্ট সন্দেহ আছে। আমেরিকা কেন ইরানে আক্রমণ কমিয়ে দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট ঘোষণা দেয়নি, কিন্তু মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এবং ইউক্রেনের রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী যেটা বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের পরিমাণ এতটাই কমে গিয়েছে যে সে তার মিত্র দেশগুলোকে বর্তমানে যে যুদ্ধ চলছে এই যুদ্ধের সময় যে পরিমাণ অস্ত্র দেয়া দরকার, যে পরিমাণ অস্ত্র হলে তার এই মিত্র দেশগুলো শত্রুদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে, সেটাও এখন করতে পারছে না। শুরুতে জেলেনস্কির কথাতেই আসি। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল তার বিশাল একটা বক্তব্য বা সাক্ষাৎকার প্রকাশ হয়েছে মার্কিন গণমাধ্যমে। সেই সাক্ষাৎকারে তিনি বলছেন যে আমরা এই যুদ্ধের শুরু থেকেই আমেরিকার কাছ থেকে বলেছি যে তুমি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র দাও, বিশেষ করে সুপারসনিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইলকে ঠেকানোর জন্য। রাশিয়া থেকে যেগুলো আসছে সেগুলো ঠেকানোর জন্য যে পরিমাণ অস্ত্র দরকার, প্যাট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিসাইলগুলো দরকার সেই মিসাইলগুলো আমাদেরকে দাও। তারা বলছে আমরা দিব। তারা যেটা দিতে পেরেছে সেটা দিয়েছে, তাদের কাছে যখন ছিল না তখন ইউরোপীয় মিত্রদের কাছ থেকে আমরা নিয়ে এসেছি এবং এটার মাধ্যমে আমরা প্রথম দিকে রাশিয়ার এই মিসাইলগুলোর আক্রমণ ঠেকিয়েছি। আর রাশিয়ার যে সমস্ত ড্রোন আক্রমণ সেগুলো আমরা আমাদের অ্যান্টাই ড্রোন সিস্টেম দিয়ে ঠেকিয়েছি, কারণ অ্যান্টাই ড্রোন সিস্টেম তৈরি করা খুব সহজ। কিন্তু হাইপারসনিক, সুপারসনিক, ব্যালিস্টিক মিসাইল এগুলোকে ঠেকানো সহজ না, এবং এগুলোর ঠেকানোর যে পদ্ধতি বা যে সিস্টেম সেটা তৈরি করা খুব সহজ না। আমেরিকার কাছ থেকে আমরা এটা চেয়েছি, কিন্তু আমেরিকা বর্তমানে বলছে যে আমার কাছে যথেষ্ট পরিমাণে মিসাইল নাই। তোমার কাছে লঞ্চার আছে, মিসাইল নিক্ষেপ করার জিনিস আছে, রাডার আছে, কিন্তু মিসাইল নাই। আর এটা এমন কিছু না যে ওই মিসাইল লঞ্চারের মধ্যে, এরকম যে মিসাইল লঞ্চার ওটার মধ্যে অন্য কোনো মিসাইল ঢুকিয়ে আপনি যে মিসাইল মারতে পারবেন সেরকম কোনো পরিস্থিতিও না। ওই কোম্পানির ওই মিসাইলই দরকার হবে, প্যাট্রিয়ট এবং থার্ডের জন্য বলছি। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আরব যেই সমস্ত দেশে তার ঘাঁটি আছে এবং যেই সমস্ত দেশে ইরান আক্রমণ করছে সেই সব দেশে গত 12 দিনের যুদ্ধে, বিশেষ করে বা গত 15 দিনের যুদ্ধে যদি বলা যায়, এই জুলাই মাসের শুরুর দিকে যে যুদ্ধটা 8 তারিখে যে যুদ্ধটা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, সেই যুদ্ধে ইরানের আক্রমণ থেকে আরব দেশগুলোতে মার্কিন যে সমস্ত ঘাঁটি আছে সেগুলোকে রক্ষার জন্য সবগুলো ইরানের মিসাইলকে আমেরিকা ঠেকায় নাই ইচ্ছা করে। কারণ কি? কারণ হচ্ছে সব মিসাইল ঠেকাতে গেলে তার মিসাইলের ভান্ডার শেষ হয়ে যাবে। ইন্টারসেপ্টর মিসাইল যেটা বলা হয়, যে একটা মিসাইল আসছে আরেকটা মিসাইল গিয়ে তাকে ধ্বংস করছে, এই ধ্বংস করতে যাওয়া যে মিসাইল সেই মিসাইল সে কম নিক্ষেপ করেছে। কেন কম নিক্ষেপ করেছে? কারণ তার হাতে যথেষ্ট পরিমাণে সাপ্লাই নাই। পেন্টাগন থেকে বলা হয়েছে যে আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের ভান্ডারে সেই পরিমাণ মিসাইল নাই যে আমরা তাদেরকে দিয়ে সবগুলো ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলকে আমরা ঠেকাতে পারবো। তখন কি হয়েছে? তখন তারা বেছে বেছে ঠেকিয়েছে যে আচ্ছা অমুক জায়গায় পড়তেছে, এখানে কম ক্ষতি হচ্ছে, এটা আমরা ঠেকাবো না। এই জায়গায় আসতেছে, এখানে বেশি ক্ষতি হচ্ছে, এই মিসাইলটাকে আমরা ঠেকাবো। এই যে বেছে বেছে ঠেকানোর কারণে তাদের কথা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কত আমেরিকা গোপন রেখেছিল।
গত 2-3 দিন আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ক্ষয়ক্ষতির বিশাল এবং বিস্তারিত একটা বিবরণ দিয়েছিল, যেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যে তারা 11টা বিমান, মানে সামরিক বিমান, যুদ্ধ বিমান, যার মধ্যে 8টা হচ্ছে রিফুয়েলিং বিমান, একটা হচ্ছে F-15, একটা হচ্ছে ট্রান্সপোর্ট বিমান, আরেকটা হচ্ছে নজরদারি বিমান, এভাবে 11টা বিমান, প্রায় 20টার বেশি ড্রোন, তারপরে 6-7টা হচ্ছে রাডার, এরপরে অনেকগুলো ঘাঁটি, তারা এভাবে হিসাব দিয়ে ধ্বংস করেছে বলছে। এবং তারা বলছে যে 200-র বেশি আমেরিকান সৈন্য হতাহত হয়েছে, এটা তারা বলছে জাস্ট হচ্ছে এই 15 দিনের যুদ্ধে। এবং সেটাকে হচ্ছে অনেকে এভাবে নিয়েছে, ইরান এত কিছু করেছে, তাহলে আমেরিকা কি কি করেছে কইবার না কেন? আমেরিকা অনেক ক্ষতি করেছে, সেই ক্ষতির বিবরণ তো আমেরিকার গণমাধ্যম প্রত্যেকদিনই দিচ্ছে, কিন্তু ইরানের যেই ক্ষতির বিবরণ ইরান বলছে সেটাকে প্রথম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল মার্কিন গণমাধ্যমগুলো বা পশ্চিমা গণমাধ্যমগুলো বা আমাদের দেশেরও হচ্ছে পশ্চিমা ধারার গণমাধ্যমগুলো। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কিন গণমাধ্যম এখন বলছে, মার্কিন গণমাধ্যম না, শুধু পেন্টাগন এখন বলছে যে তার এই হতাহতের ঘটনাটা নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী নিউ ইয়র্ক টাইমস বলছে যে এই হতাহতের ঘটনাটা বিভিন্ন ভাবে ধাপে ধাপে এমন ভাবে পেন্টাগন শেয়ার করেছে যে আপনি হচ্ছে সবগুলো মিলাতে গিয়ে আপনার মোটামুটি মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত যেটা বলা যায় যে 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত এই যে 2 ধাপে আমেরিকা ইরান যুদ্ধটা হলো, এই যুদ্ধে 18 জন মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং 624 জন মার্কিন সৈন্য আহত হয়েছে। কতজন? 624 জন। এই 624 জনের মধ্যে 207 জন আহত হয়েছে জুলাই মাসের 8 তারিখ থেকে এ পর্যন্ত, জাস্ট হচ্ছে এই 15 দিনে। ইরান 2 দিন আগে বলেছিল যে 200-র বেশি হতাহত হয়েছে। পেন্টাগন আজকে বলছে, মার্কিন গণমাধ্যম বলছে যে পেন্টাগনের তথ্য অনুযায়ী 207 জন আহত হয়েছে শুধুমাত্র এই 7 জুলাই থেকে 8 জুলাই থেকে। পেন্টাগন এর আগে বলেছিল যে তাদের 142 জন আহত হয়েছে, এর বেশি না, এরকম একটা কথা। কিন্তু এই যে আহত হয়েছে এবং 4 জনের বেশি মারা গেছে, 4 জন বা 5 জন মারা গেছে, এই কথাটা ইরান বলার পরে তারা বলতে বাধ্য হয়েছে এবং এটা তারা বলছে। এখন এই যে তাদের আহতের সংখ্যা, নিহতের সংখ্যা, ইরান চাপ দেওয়ার কারণে নতুন করে বলছে, আমেরিকা আক্রমণটাকে এখন হচ্ছে নিজে ঠেকাতে পারছে না, আরব দেশগুলোকে বলছে যে ভাই আমি ঠেকাতে পারছেন। একজন আমেরিকান এক সাংবাদিকের একটা কথা ছিল, খুব চমৎকার একটা কথা, যে দেখো যেই আমেরিকা রাষ্ট্র হিসেবে তার দেশের নাগরিকদের নিরাপত্তা, তার দেশের নাগরিকদের সুযোগ সুবিধা, তার দেশের নাগরিকদের ভালো দেখে না, সেই আমেরিকা তুমি আরব দেশে গিয়ে তোমার দেশের নাগরিককে রক্ষা করবে, তোমার দেশকে রক্ষা করবে, এটা তুমি কেমনে ভাবো? যেই আমেরিকার নিজের জনগণকে, নিজের অঙ্গরাজ্যকে রক্ষা করার জন্য কাজ করে না, ছেলে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই আমেরিকা তুমি আরব রাষ্ট্রে গিয়ে তোমাকে রক্ষা করবে, এটা তুমি কেমনে বুঝছো? কেমনে এটাকে বিশ্বাস করো? হ্যাঁ, তোমার কাছ থেকে সে তেল নিচ্ছে, তোমার কাছ থেকে সে অর্থ নিচ্ছে, ঠিকই আছে, সেটার জন্য যে সে তোমাকে রক্ষা করবে যে কথাগুলো বলছে, আমার কাছ থেকে তো প্রত্যেকদিন সে ট্যাক্স নেয় আমেরিকান নাগরিক হিসেবে। কই, সে তো আমাকে রক্ষা করতে, সে আমার উপরে আরো হচ্ছে মানে গলা চেপে ধরে মেরে ফেলে। তো তুমি কিভাবে বিশ্বাস করো যে এটা হচ্ছে তার কথা, আমেরিকান সাংবাদিকের কথা? কথাটা আমার কাছে খুব ইয়া লাগছে, যে আসলে তো ইন্টারেস্টিং একটা কথা, যে যেই আমেরিকা এটা করে না সেই আমেরিকা এসে তোমাকে হচ্ছে রক্ষা করবে। সেটাই হচ্ছে এখন সে বেছে বেছে মিসাইলগুলোকে ঠেকাচ্ছে। কোথায়? যেই মিসাইলগুলো শুধুমাত্র আমেরিকার ঘাঁটিগুলোতে, আমেরিকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করবে বা আঘাত করতে পারে, সেই মিসাইলগুলো ঠেকাচ্ছে, বাকিগুলো ওই জায়গা পড়ছে। এখন এটার জন্য বিকল্প পথ হিসেবে কি দেখা হচ্ছে? বিকল্প পথ হিসেবে দেখা হচ্ছে বাব আল মানদেব হুথি লোহিত সাগর, যে অন্তত যুদ্ধটা ওইদিকে যাক, ইয়েমেনের সাথে হোক, আগে ইয়েমেনকে হচ্ছে মারি, ইরানকে মারতে পারবো না, ইয়েমেনকে মারবো, মেরে ওখানে হচ্ছে তারপরে হচ্ছে এটার ইয়া করবো। কারণ তারা দেখেছে যে লেবাননে মারলে হচ্ছে সেটার কারণে ইসরায়েলের উপরে ইয়েমেন মারে না, গাজায় মারলে সেটার কারণে ইসরায়েলের উপরে ইরান মারে না, লেবাননে মারলে সেটার কারণে ইসরায়েলের উপরে ইরান মারে না, তাহলে ইয়েমেনেও যদি আমি মারি তাহলে তো সেটার কারণে ইরান আমার উপরে মারবে না, সৌদি আরবের চিন্তা ভাবনা আর কি যেটা। তো এরকম ভাবে সেই দিকে যুদ্ধটা যাচ্ছে। কিন্তু এর মধ্যে এই যে বাব আল মানদেব মন্থর অবস্থায় চলছে, সেখানে জাহাজ চলাচল কমে গেছে এবং পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়েও যাতায়াত যেরকম কমেছে, ঠিক সেইভাবে বাব আল মানদেব দিয়েও কমেছে। এগুলো আন্তর্জাতিকভাবে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। কিন্তু এরই মধ্যে সাইপ্রাস তো আপনারা জানেন যে 2 ভাগে বিভক্ত, যারা আমার দর্শক তারা জানবেন, এদের বাইরে সবাই জানবে যে সাইপ্রাস মানে একটা, সাইপ্রাস 2 ভাগে বিভক্ত। অর্ধেকটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, আর অর্ধেকটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, যেটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। সেই গ্রিক সাইপ্রাসে বা যেটাকে দক্ষিণ সাইপ্রাস বলা হয়, সেই দক্ষিণ সাইপ্রাসে
ইহুদিরা, বিশেষ করে ইসরায়েলের নাগরিকরা এবং ইহুদিরা ব্যাপক পরিমাণে জমি কিনছে। এমনকি সেই জমি কেনার পরিমাণটা এরকম ভাবে বেশি হচ্ছে যে ওই সাইপ্রাসে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি হিব্রু ভাষায় এবং ইসরায়েলি পতাকা দিয়ে তারপরে হচ্ছে তারা বিলবোর্ড টানিয়ে জমি বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। 2001 থেকে 2021 থেকে 2025 সালের মধ্যে দক্ষিণ সাইপ্রাসে প্রায় 4,000 সম্পত্তি কিনেছে ইসরায়েলের নাগরিকরা। 4,000। সুতরাং এই যে ইসরায়েলের নাগরিকরা সাইপ্রাসে গিয়ে ব্যাপক পরিমাণে জমি কিনছে, এটাকে অনেকে এভাবে দেখছে, বিশেষ করে সাইপ্রাসের লোকজনকে অনেকেই এটাকে এভাবে দেখছে যে আরেকটা দখলদারিত্বের পায়তারা। আর তুরস্ক এটাকে দেখছে যে ইসরায়েলের ইহুদিরা এসে তুরস্কের একেবারে পাশে যেভাবে নতুন করে বসতি স্থাপন করছে, তাতে এই সাইপ্রাস নিয়ে, বিশেষ করে তুর্কি সাইপ্রাস নিয়ে, তুর্কি ভবিষ্যতে যেন কোনো কিছু না করতে পারে সেটার জন্য ইসরায়েল একটা নতুন করে সে এখানে তার ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। অথবা তুর্কির সাথে যদি অদূর ভবিষ্যতে ইসরায়েলের কোনো বড় ধরনের সংঘাত হয়, তাহলে সেই সংঘাতে সে এখান থেকে খুব কাছ থেকে আক্রমণ করতে পারবে, সেরকম পরিস্থিতি বা প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আমেরিকার এই অস্ত্রের মজুদ কমে যাওয়ায় রাশিয়া এবং চীনকে নিয়ে উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র। যে পরিমাণে আমি এই অস্ত্র শুধুমাত্র ইসরায়েলের জন্য এবং এই মধ্যপ্রাচ্যে খরচ করেছি, সেই পরিমাণ অস্ত্র খরচের পর আমার অস্ত্র ভান্ডার যে শেষ হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি রাশিয়া কোনো ফ্রন্টে আমার উপরে আরো বেশি আক্রমণ চালায়, অথবা চীনের সাথে যদি আমার সরাসরি কোনো সংঘাত লাগে, তাহলে সেই সংঘাতে আমার এখন এমন কোনো পরিস্থিতি নাই যে আমি তার সাথে পুরোপুরি একটা যুদ্ধে জড়াবো। এর আগে আমেরিকা যেই সমস্ত যুদ্ধে জড়াতো, সেই সমস্ত যুদ্ধে মূলত সে তার মিত্র রাষ্ট্রগুলো দিয়ে, ন্যাটো দিয়ে, ইউরোপীয় ইউনিয়ন দিয়ে, তারপরে তার মিত্র অক্ষের যারা ছিল, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলোকে নিয়ে সে যুদ্ধে জড়াতো এবং ওই সমস্ত রাষ্ট্র অস্ত্র দিত, তাদের ভান্ডার থেকে দিত, অথবা আমেরিকার অস্ত্রের উৎপাদনের খরচ দিত। এভাবে তারা যুদ্ধের খরচ এবং অস্ত্রের যোগান দিত। কিন্তু এই ইরান যুদ্ধে আমেরিকা যেটা দেখেছে যে সে একারই যুদ্ধ করতে হচ্ছে, একারই অস্ত্র ভান্ডার দিতে হচ্ছে, এবং ইসরায়েল সেখানে শুধুমাত্র তার কাছ থেকে নিচ্ছেই, কিছু দিচ্ছে না। এই পরিস্থিতিতে যদি চীন এবং রাশিয়া কোনো ফ্রন্টে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইউরোপ ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিবে না, অন্য কোনো মিত্র রাষ্ট্র আমেরিকার পাশে নাও দাঁড়াতে পারে। সেই সময় আমেরিকা তার যে অস্ত্র ভান্ডার এবং অস্ত্র উৎপাদনের যে গতি, এই গতিতে সে সামনে আগাতে পারবে না। এটা এখন আমেরিকা এবং ইউরোপ এই দুই পক্ষই বা এই দুই মিত্রই ভাবছে যে আমরা এখান থেকে কিভাবে যাবো। যেমন ভলোদিমির জেলেনস্কি পর্যন্ত বলেছেন যে আমেরিকা বছরে 2 লাখ থেকে 2.5 লাখ ড্রোন উৎপাদন করে, আর আমি বছরে 80 লাখ থেকে 1 কোটি ড্রোন উৎপাদন করি। আগামীর যুদ্ধ হচ্ছে ড্রোনের যুদ্ধ, আগামীর বিশ্ব হচ্ছে ড্রোনের বিশ্ব। এই জায়গায় ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম যদি তৈরি করতে না পারা যায় খুব দ্রুত, তাহলে আগামীর যুদ্ধে খুব তাড়াতাড়ি সফল হওয়া সম্ভব না। এটা বর্তমানে যতগুলো যুদ্ধ চলছে সবগুলো যুদ্ধেরই বাস্তবতা। গত কয়েকদিন আগে, গতকালকে খুব সম্ভবত, ইয়েমেন থেকে একটা ভিডিও শেয়ার হয়েছে যে তুরস্কের বাইরাক্তার ড্রোন ইয়েমেনের হুতিরা ভূপাতিত করেছে, যেই ড্রোনটা ব্যবহার করতো সৌদি আরব। এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। কেউ কেউ বলছেন যে ওটা তুরস্কের বাইরাক্তার ড্রোন বা বাইরাক্তার আকিনজি ড্রোন, যেটা সেটা না, যেটার কথা বলা হচ্ছে অবয়ব বা চিত্র দেখলে সেরকম মনে হয় না। আবার অনেকেই বলছেন যে না, এটা হতে পারে তুরস্কের বাইরাক্তার ড্রোন। তারপর সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে, সৌদি আরব ব্যবহার করছে, ড্রোন তো ভূপাতিত হবেই। কিন্তু হুথিদের মাধ্যমে এই ড্রোন ভূপাতিত করার যে ব্যাপারটা, এটাকে অনেকেই এভাবে দেখছে যে এই যুদ্ধে যদি হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধটা আরো বড় হয়, তাহলে সেই যুদ্ধে হয়তোবা সৌদি আরবের কাছে আরো অনেক দেশ অস্ত্র বিক্রি করতে পারে, সেটার মধ্যে একটা হচ্ছে তুরস্ক। এরকম একটা পরিস্থিতি আছে। ওদিকে হুথিদের হামলার 48 ঘন্টা পরেও সৌদি আরবের জিজান তেল শোধনাগার এখনো পর্যন্ত জ্বলছে। 25শে জুলাই রাতে চালানো হয়েছিল এই আক্রমণ এবং শোধনাগারটির ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ট্যাঙ্ক পাইপলাইনের ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো পর্যন্ত ধোঁয়া উঠছে। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।